দুবার ঘর থেকে ফিরে ফোন হাতে নিয়ে রোজি দেখলো প্রায় আধা ঘন্টা আগে রিমু ভিডিও কল করেছিল। ফোন হাতে সোফার উপর বসে কল ব্যাক করলো সে। মিনিটের মাথায় কলটা রিসিভ করলো রিমু। সাথে সাথে স্ক্রিনে অসম্ভব সুন্দর একটা দৃশ্য ভেসে উঠল। বিছানায় হেলান দিয়ে বসে আছে কারিম, আর তার কোলে আহাদ। বিশাল দেহি পুরুষটার উরুর উপর চুপ করে বসে আছে ওর ছোট্ট নাজুক দেহটা। হাতের ছোট ছোট আঙ্গুলগুলো কারিমের শক্ত হাতের মুঠোয়। রোজির চোখ জুড়িয়ে এলো সেই দৃশ্য দেখে। তার এই ভাই ভাবির কোলে তো এমন একটা আহাদি থাকবার কথা ছিল, কিন্তু সেগুলো খালি। আল্লাহর সময় হয়নি হয়তো ভরিয়ে দেওয়ার। তখনই ক্যামেরার পিছন থেকে রিমুর সফল কণ্ঠ ভেসে এলো, রোজি, তোমার আহাদ বুড়ো খালি তার রোজি আন্নির খোঁজ করছে। রোজি হেসে বলল, তাই নাকি আহাদ? তা বুড়ো এত রাতে মামিমার কাছে? রিমু বলল, আজকে আহাদ এখানেই থাকবে, তাই মামিমার সাথে থাকা হবে আজকে। আহাদ এক দৃষ্টিতে স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে আস্তে করে বলে উঠল, রোজি আন্নি এসো। রোজি আন্নি তো বেড়াতে আসছি বাবা, তোমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে যাব, কেমন? আজকে মামিমার সাথে থাকো। আর আন্নিকে এখন একটা চুমো দাও তো। আহাদ তার নরম মুখটা ফোনের স্ক্রিনের কাছে এনে শব্দ করে একটা চুমু দিল। রোজি আহ্লাদে গাল দিয়ে বলল, এবার মামাকে একটা দাও। আহাদ মাথা ঘুরিয়ে তাকালো কারিমের দিকে, ছোট ছোট চোখে স্পষ্ট দ্বিধা। কারিম মুচকি হেসে গাল এগিয়ে দিল। আহাদও সেখানে চুমু এঁকে দিল। তবে সেই আদুরি স্পর্শ গিয়ে লাগলো কারিমের ঠিক বুকের হৃৎপিণ্ডে। আমেনা আপু আহাদকে রেখে গেছে ভাবি? না, আপু আজকে এখানেই থাকবে। সন্ধ্যার পর বাজারে নদীর মাছ উঠেছিল, বড় আব্বু অনেকগুলো ছোট মাছ নিয়ে এসেছিল, সেগুলো কুটতে রাত হয়ে গেল, তাই আজকে আপু বাড়ি যায়নি। ও, আহাদকে রাতেও তোমাদের সাথে থাকবে? না মানে ছোট তো, থাকতে পারবে। ফুসলিয়ে রাজি করিয়েছি, দেখি কাঁদলে নিচে আপুর কাছে দিয়ে আসতে হবে। আমার মনে হয় পারবে। তোমার সাথে কিন্তু খুব ভাব হয়েছে বলো। এভাবে আরও দুই একটা কথা বলে কল কেটে দিল রিমু। ফোন রেখে তাকালো বিছানার দিকে। কারিম বলল, ঘুমাবে না? লাইট অফ করে দিয়ে এসো। মাঝখানে আহাদ আর দুই পাশে রিমু কারিম। রিমুর বুকের সাথে মিশে ঘুমাচ্ছে বাচ্চাটা। রিমুর বুকটা ভরা ভরা লাগছে, নিজেকে পূর্ণ নারী অনুভূত হচ্ছে তার। আহারটাও এত লক্ষ্মী। রিমুর মাতৃবক্ষের উষ্ণতা পাবার কিছু সময়ের মাঝেই ঘুমিয়ে গেল। অবশ্য তার অভ্যেস আছে মায়ের কাছ ছেড়ে রাত কাটাবার। নানি দাদির কাছে কত রাত থেকেছে। এমনকি ছোট্ট এই বাচ্চাটা মা বাবার থেকে অন্য কারোর কাছেই থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আমিনার দাম্পত্য জীবনটা সুখের নয়। স্বামীর সাথে বনিবনা নেই, সেই লোক কাজবাজ তেমন করে না। যেই বা 2-3 দিন পর রিক্সা নিয়ে বেরোয়, যা ইনকাম করে মদ গাঁজা খেয়ে এসে বউ পিটে। সাংসারিক এই অশান্তিতে অল্প বয়সী আমিনার মেজাজ সবসময় খিটখিটে থাকে। ছোট এই ছেলেটার সাথে বেশিরভাগ সময় খিটখিটে আচরণ করে। যে বয়সে বাচ্চাদের সুষ্ঠু মানসিক বিকাশের জন্য বাবা মার ভালোবাসা এক হয়ে কাছে পেতে হয়, সে বয়সে আহাদ নিত্য দিন তার বাবা মায়ের মাঝে কলহ দেখে অভ্যস্ত। দেখে মায়ের উপর মাতাল বাবার শারীরিক অত্যাচার, অসহায় মাকে আসলে মুখ বুজে কাঁদতে, এসব ওর ছোট মস্তিষ্কে প্রভাবিত করে। আর সেই জন্যই বাচ্চাটা একটু বেশি আদর প্রিয়। পরিচিত অপরিচিত সকলের আদর মাথায় পেতে নেয়। মা বাবার থেকে এমন মানুষদের কাছে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, যেখানে কোনো কলহ নেই। কারিম এক হাত বুকে, অন্য হাত চোখের ওপর রেখে চিৎ হয়ে শুয়ে আছে। অন্ধকার ঘরে কেবল ঘড়ির কাঁটার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। রিমু নিস্তব্ধতা ভেঙে আলতো করে ডাকলো, ঘুমিয়েছ? না, বলো। রিমু হাত বাড়িয়ে অন্ধকারে স্বামীর বলিষ্ঠ হাতটা ছিল। আমার নারী জীবন কি তবে বৃথা গেল কারিম? কারিম কয়েক মুহূর্ত চুপ করে রইল, তারপর শান্ত গভীর স্বরে বলল, এমন কথা কেন বলছো? আমাদের তো এখনো সময় শেষ হয়ে যায়নি। বিয়ের সবে 7-8 বছর হলো। মানুষের 15-20 বছর পরেও সন্তান হয়। আল্লাহর প্রতি ভরসা হারানো গুনাহ। রিমুর বুকের ভেতরটা মুচড়ে উঠল। ফিস ফিস করে বলল, যদি সেই সময়টুকু পার হয়ে যায়, যদি সব আশা নিভে যায় একদিন, তখন কি আমি ছেড়ে দেবে তুমি? রিমু, ছেলে মানুষের কথা ছাড়ো। আমার মন মানসিকতা সম্পর্কে তোমার থেকে বেশি মনে হয় না কেউ অবগত।
তাই বলে এভাবে পিতৃত্ব বিসর্জন দেবে? শোনো, আমার নিয়তিতে যদি সন্তান সুখ না থাকে তবে পৃথিবীর কোনো নারীর ক্ষমতা নেই আমার সন্তান ধারণ করবার। আর যদি আল্লাহ আমার নিয়তিতে সন্তান সুখ লিখে রাখেন তবে তা আমার এক স্ত্রী তোমার দ্বারাও সম্ভব। রিমু চুপ করে গেল, কিন্তু চুপ নেই চোখ দুটো, তারা অবাধে অশ্রু বিসর্জন দিচ্ছে। কিছুক্ষণ পর কারিম নিজের জায়গা ছেড়ে রিমোর পাশে শুয়ে পড়ল, পেছন থেকে জড়িয়ে নিল স্ত্রীকে। একটু আশকারা পেয়ে রিমো এবার হু হু করে কেঁদে উঠল। কান্না জড়িত কণ্ঠে বলল, সময়টা এখানেই থমকে যাক কারিম। এই যে এই একটা প্রাণ আমার বুকে, আমি তোমার বুকে, এভাবেই আমার জীবনটা পার হয়ে যাক। এই অবস্থানের একটুও নড়চড় না হোক। দীর্ঘ সময়ের ম্যারাথন মিটিং শেষে কনফারেন্স রুমের ভারী দরজাটা এবার খোলা হলো। একে একে উপস্থিত সকল ইনভেস্টর চেয়ার ছেড়ে উঠে গেট পেরিয়ে বেরিয়ে আসছেন। তাদের ভিড়ে কালো স্যুট পরিহিত লম্বা ছড়া এক যুবকেরও দেখা মিলল। গেট পেরিয়ে হলরুমে পা রাখতে প্রিন্ট মিডিয়ার একদল রিপোর্টার এগিয়ে এসে ঘিরে ধরল। কয়েক নামী সংবাদ মাধ্যমে সিনিয়র সাংবাদিক এগিয়ে এসে মাহিরের সাথে হ্যান্ডশেক করে অভিনন্দন জানালেন। মাহিরের সুশ্রী চেহারায় কোনো ক্লান্তি নেই, বরং এক ধরনের শান্ত আধিপত্য বিরাজ করছে সেখানটা জুড়ে। হাসি মুখে হালকা কুশল বিনিময় করে সে অভিনন্দন মুস্তাসিন স্যার, আগামীকালের বিজনেস ম্যাগাজিনে আপনাকে আমরা উইনার হিসেবে দেখছি, আপনার প্রতিক্রিয়া কি? মাহির মার্জিত হাসলো, শান্ত স্বরে বলল, ধন্যবাদ আপনাদের। অ্যাকচুয়ালি এই সাফল্য কেবল আমার একার ক্রেডিট নয়, সব সঠিক স্ট্র্যাটেজি আর টিমের পরিশ্রমের ফল। তাই প্রতিক্রিয়া হিসেবে সবার আগে আমি আমার টিমের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই এবং সামনে আমরা প্রজেক্ট ফিল্ডেও ভালো করে দেখাবো, এটাই আশাবাদী। ওপর এক সাংবাদিক প্রশ্ন করলেন, স্যার, দীর্ঘ একটা সময় পর আপনার হাত ধরে এককালে শীর্ষ কোম্পানি লিলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আইবিড জিতলেন। আজকের এই সাফল্য কি আমরা কোম্পানির কামব্যাক হিসেবে ধরে নেব স্যার? না, অকপট উত্তর মাহিরের। কোম্পানির কার্যক্রম কখনোই বন্ধ ছিল না যে একে কামব্যাক হিসেবে সংজ্ঞায়িত করতে হবে। আমরা সবসময় মাঠে ছিলাম, তবে সাফল্যর গতিপথ সবসময় একমুখী হয় না। মাঝের কিছু বছর আমরা হেডলাইনে আসিনি, এবার আবারও এসেছি। এটাকে আমাদের প্রাপ্য সাফল্য হিসেবেই দেখবেন। ধন্যবাদ স্যার। আর একটা প্রশ্ন, আমরা জানতে পেরেছি লিলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির 80% আপনার মালিকানায় পরিচালিত হচ্ছে, তবে বাকি 20%-এর মালিককে? বাকি অংশ কি নিষ্ক্রিয়? দুঃখিত, তবে আপনাদের অবগত তথ্য সম্পূর্ণ সঠিক নয়। আপনারা সকলেই জানেন ইন্ডাস্ট্রির উইনার আমার নানা ভাই আমজাদ ভূঁইয়া, যিনি এখন মৃত। তাই ওনার সম্পত্তির উত্তরাধিকার প্রসঙ্গে পারিবারিক কিছু জটিলতা বিদ্যমান। আর ব্যক্তিগত বিষয় নিয়ে এই মুহূর্তে আমি কিছু বলতে ইচ্ছুক নই। যদি কখনো প্রয়োজন হয় তবে প্রেস কনফারেন্স ডেকে আপনাদের বিস্তারিত জানানো হবে। সকল ইনভেস্টর আর ডিলাররা কনফারেন্স রুম থেকে সরাসরি ডাইনিং জোনের দিকে অগ্রসর হচ্ছেন। সেখানে ডিনারে জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়েছে। মাহিরের ম্যানেজার এসে পাশ থেকে নিচু স্বরে বলল, স্যার, মিস্টার সরকার টেবিলে আপনার জন্য ওয়েট করছেন। মাহির ডান হাতটা একটু উঁচু করে তুলে একবার কবজির ঘড়ির দিকে তাকালো। রাত 12টার কাছাকাছি। ম্যানেজার আলমগীর সাহেবকে বলল সে। আলমগীর সাহেব, হোস্ট হিসাবে আপনি সব সামনে নেবেন, আমাকে এখন চলে যেতেই হচ্ছে। ডিলারদের কনভিন্স করবেন যে আমার একটা ইমার্জেন্সি কল আছে, কাল কথা হবে। ম্যানেজার কিছুটা অবাক হলো মাহিরের কথার উপর, কিছু বলার সাহস পেল না। মাহির এগিয়ে গিয়ে লিফটের বোতাম চেপে সোজা আন্ডারগ্রাউন্ডে নেমে গেল। লিফট থেকে নেমে হাঁটা দিল গ্যারেজের দিকে। পরিশেষের পিনপতন নিস্তব্ধতা, কেবল তার ভারী ডার্বির জুতোর শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। যেতে যেতেই একবার কবজির ঘড়িটার দিকে চোখ বুলিয়ে নিল সে। রাত প্রায় 11:30। গাড়িতে উঠে সোজা রোজিকে একটা কল করলো মাহির। রিং হওয়ার কয়েক সেকেন্ডের মাথায় কল রিসিভ হলো। বেশ এলো রোজির চেয়ারত মিষ্টি কণ্ঠস্বর, মাহির ভাই, কী করছিস প্রাণ? কিছু না, বসেছিলাম। কখন আসবেন আপনি? বোরিং লাগছে? না, ঠিক আছে। কখন আসবেন বলুন? মাহির এবার একটু ইতস্ত করে বলল, আর একটু দেরি হবে প্রাণ, ইটস ইম্পর্টেন্ট। সমস্যা নেই, কাজ শেষ করুন আপনি। মাহির তৃপ্ত শ্বাস ফেলল। মেয়েটা এত বুঝদার। খেয়েছিস তোরা? আপনি? না, তবে এখনই খাবো। আচ্ছা শোন, ভয় করলে তুবাকে এসে থাকতে বল তোর সাথে।
দুবার জ্বরের বিষয়টা রোজি জানালো না মাহিরকে, অযথা চিন্তা করবে মানুষটা। বলল, আচ্ছা খেয়াল রাখবেন নিজের। তুইও। কল কেটে গাড়ির ড্যাশবোর্ডে ফোনটা রেখে দিল মাহির। তারপর সিটে গায়ে এলিয়ে চোখ বুজে রইল। শরীর ক্লান্ত, ভীষণ ক্লান্ত। তার চেয়েও বেশি ক্লান্ত মস্তিষ্ক। একটু বিশ্রাম চাই সে, মানসিক বিশ্রাম। কিন্তু এই ভার যে বড়। এবার হঠাৎ ফোনের স্ক্রিনটা আবার জ্বলে উঠল। ড্যাশবোর্ডের উপর ভাইব্রেট হয়ে মৃদু কাঁপতে লাগলো সেটা। মাহির আস্তে করে মাথা উঁচু ফোনটা হাতে তুলে নিল। স্ক্রিনে স্বামীর বাই লেখাটা দেখে ছোট করে একটা শ্বাস ছাড়লো। রিসিভ করে কানে ধরে বলল, আসসালামু আলাইকুম ভাই। ওপাশ থেকে স্নেহময় বাড়ি পুরুষালী কণ্ঠ ভেসে এলো, ওয়ালাইকুম আসসালাম মাহির, কি খবর, কোথায় আছো? মাহির একটু ইতস্ত করে জানালার বাইরের আবছা অন্ধকার গ্যারেজের দিকে তাকালো। চট্টগ্রাম ভাই। ওপাশে কয়েক মুহূর্তের নিস্তব্ধতা, তারপর একরাশে উদ্বেগ আর কিছুটা বিরক্তি নিয়ে সামির বলে উঠল, সামির, তোমাকে এতবার না করার সত্ত্বেও কেন মাহির? ওরা কি তোমার কাছে নতুন মুখ? তোমার মনে হয় নিমক হারামিরা তাদের কথা রাখবে? ওভাবে তুমি প্রতিহত করতে পারবে ওদের? সামনে ফুল ধরে পিছন দিকে দিয়ে চাকু চালাতে অভ্যস্ত তারা। ভাই, আপনি ভুল বুঝছেন। আমি ব্যবসার কাজে এসেছি। একটা গুরুত্বপূর্ণ কনফারেন্স ছিল আমার। মাহির, যদি বলি তোমাকে, আমি তোমার থেকেও বেশি চিনি। তুমি তোমার ভেতরে যেই সত্তাকে দেখতে পাও না, তোমার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি তোমার সেই সত্তাকে দেখে। মাহির দমে গেল। বেশি কিছু বলার মতো শব্দ খুঁজে পেল না সে। একটু পর সামির আবারও বলল, তোমার কি মনে হয় আবিদ সত্যি এই বিষয়ে কাউকেই কিছু বলেনি? বলেনি, 90 ভাগই বলেনি এখন পর্যন্ত। কিন্তু কতক্ষণ না বলে থাকবে তা বলা দায়। ওকে চিনি আমি ভাই, তবে আমাদের পিছু যে সহজে ছাড়বে না তাও জানি। কি করবে এখন জানি না ভাই, আমি নিজেও জানি না। তবে আপাতত একবার মুখোমুখি হতেই হবে আমাকে। বিছানার ড্যাশবোর্ডে হেলান দিয়ে বসেছিল রোজি, কোলের ওপর খোলা বই। তাতেই মূলত চোখ বুলাচ্ছিল সে। পড়াশোনার প্রতি তার টানটা সহজাত। কাপড়ের বাজে করে দুটো বই নিয়ে সাথে নিয়ে এসেছে। মাহিরের সাথে কথা বলে এবার মনটা কেমন বার হয়ে উঠল। এতক্ষণ মাহিরের অপেক্ষার সময় কাটছিল, তবে এখন তো মাহির বলেই দিল ফিরতে দেরি হবে। চোখে ঘুমও আসছে না। রোজি কোলের উপর থেকে বইটা পাশে সরিয়ে রেখে ধীর পায়ে ব্যালকনিতে চলে গেল। সমুদ্রের পাড়েই হোটেলের বহুতল ভবন। 4 তলার এক প্রশস্ত ব্যালকনিতে থেকে অন্ধকারের মাঝে স্পষ্ট দেখা যাচ্ছে সাদা ঢেউগুলোর আছড়ে পড়া। নিস্তব্ধ রাতকে ছিঁড়ে কানে ভেসে আসছে পানির সে দানবীয় আর গম্ভীর গর্জন। স্টিলের রেলিংটা শক্ত করে ধরে দাঁড়ালো রুজিত। সাথে সাথে একটা নোনা দমকা হাওয়া এসে তার ছেড়ে রাখা অবাধ্য চুলগুলো পিঠের পিছনে উড়িয়ে দিল। এত স্নিগ্ধ আবহে তার মনটা আরও খানিকটা খারাপ হয়ে গেল যেন। পাশটা খালি খালি লাগছে। এত সুন্দর একটা পরিবেশ, অথচ পাশে তার সুন্দর মানুষটা নেই। যদিও অভিযোগ করার কোনো যৌক্তিকতা নেই এখানে। তারা তো ঘুরতে আসেনি, এসেছে কাজে। কাজটা এখানে মুখ্য। রোজি ভাবলো কাজ শেষ হয়ে একদিন বেশি থাকবে তারা এখানে। সেই সারাদিন মাহিরের সাথে ঘুরে বেড়াবে সে। কতক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে থাকলো রোজি। মাথার ভেতর তখন নানা স্মৃতির আনাগোনা। মাহিরের সাথে কাটানো মুহূর্তগুলো স্মৃতিপটে বেশি উঠছে। দৈনন্দিন ব্যস্ততায় মাহিরকে এভাবে এতটা নিরালায় খুব কম অনুভব করা হয় ওর। একটু অবসর পেলেই তো বইয়ের পাতায় মুখ গুজে দেয় সে। কিন্তু আজকে স্নিগ্ধ বিসর্জন কেন জানি নিজের মতো করে উপভোগ করছে রোজি। আর সেই উপভোগের সঙ্গী হিসেবে ছায়ার মতো পাশে আছে মাহিরের স্মৃতি। ভাবনার ঘোরে রোজি হাঁটতে হাঁটতে ঘোরের ভেতর ফিরে এলো। বিছানার ওপর একটা খাতা আর বই ছড়ানো। জীবনের বিশেষ দিন কিংবা বিশেষ মুহূর্তগুলো ডায়েরির পাতায় বন্দি করে রাখার অভ্যাস ওর কোনো কালেই নেই। কিন্তু আজকের এই মেঘ না চাইতে জল পাওয়ার মতো অনুভূতিগুলো কেন জানি ধরেও ধরা দিচ্ছে না। তাই বুকের ভেতর জমে থাকা সে অগোছালো আবেগগুলোকে মুক্তি দিতে হাতের কাছের সাধারণ খাতাটাই টেনে নিল সে। বিছানায় গুছিয়ে বসে খাতার সাদা পাতায় কলম ছোঁয়ালো রোজি। আজকের রাতটা কেবল তার
আর তার মাহির ভাইয়ের কাগজে কলমে এক নতুন উপাখ্যানের শুরু হলো। পৃথিবী তখন ঘুমন্ত। এদিকে শহর ছাড়িয়ে ক্রমে পাহাড়ি নির্জন রাস্তার দিকে মোড় নিচ্ছে একটা সুজুকি টানটাই ব্ল্যাক বাইক। স্পিড মিটারের কাঁটা 90 পেরিয়ে 100-র কাছাকাছি। হেডলাইটের তীব্র আলোর পাহাড়ের অন্ধকার ছিঁড়ে নিজের পথে করে নিচ্ছে। দুপাশ থেকে ভেসে আসছে বাতাসের শো শো শব্দ আর নিশীথের ঝিঝি ফোকার মৃদু গুঞ্জন। একটি পরিত্যক্ত ওয়াচ টাওয়ারের নিচে এসে বাইকটি থামল। ইঞ্জিন অফ করতে চারপাশটা আরও খানিকটা নিস্তব্ধ হয়ে গেল। মাথা থেকে কালো হেলমেটটা আলগা হতে মাহিরের শীতল চেহারা দৃশ্যমান হয়ে উঠল। কয়েক হাত দূরত্বে একটি স্পোর্টস বাইকের উপর হেলান দিয়ে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। অন্ধকারে তার অবয়ব স্পষ্ট নয়, কেবল তার হাতের জ্বলন্ত সুরুটের লাল বিন্দুটা দপদপ করছে। মাহির বাইক থেকে নেমে ধীর পায়ে এগিয়ে গেল সেদিকে। বহুল কাঙ্ক্ষিত মাহিরকে আসতে দেখে হাতের জ্বলন্ত সিগারেটটা পায়ের নিচে ফিসে ফেলল সেই আগন্তুক। ঠোঁটের কোণে ফুটে উঠল রহস্যময় এক হাসি। বাইক থেকে নেমে সোজা হয়ে দাঁড়ালো সে। মাহিরের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, ওয়েলকাম জুনিয়র, অবশেষে ফিরলি, তবে শান্তি বর্ষিত হোক। মাহির চোখ নামিয়ে বাড়িয়ে রাখা হাতটার দিকে তাকালো একবার, তারপর চোখ উঠিয়ে ফের মুখে। এবার সেও হাত এগিয়ে হ্যান্ডশেক করলো, তবে হাত ছাড়ল না কেউ। মাহির খুব শান্ত স্বরে বলল, পৃথিবীতে শান্তির বড় সংকট বড় ভাই। এভাবে যার তার উপর বর্ষিত হতে বলবেন না, পরে দেখা যাবে নিজের ভাগেই জুটল না। আবিদ নামক সেই আগন্তুক দাঁত বের করে তেড়া হাসলো। এত ফেরা নিচ্ছিস কেন ভাই? মানুষ হয়ে যখন পয়দা হয়েছি, এসপার ওসপার কিছু একটা ব্যবস্থা হবে। ওসপারে আবার শান্তির অভাব নাই, বুঝলি? আবিদের কথা সারমর্মকে ব্যঙ্গ করে ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসল মাহির। হাহ, মানুষ গুয়ের গন্ধ নিতে কুকুরের ফুটকি ছাটা মানুষ। হঠাৎই সোয়াল শক্ত হয়ে এলো মাহিরের, ফলে মুখ নিষ্কৃত কথাগুলো অদ্ভুত শোনালো। নিজের প্রতি এমন বিদ্রুপপূর্ণ কথা শুনো আবিদ হাসল। অদ্ভুত সে হাসির ধরন। আমরা না হয় কুকুরের ফুটকি ছাটা মানুষ, তোরা তো খাঁটি আদর্শ একেবারে খোদার খাসবান্দা। তা শান্তি কি ফেলি জীবনে? যদি বলি পেয়েছি, মানতে পারবি? কথাটা বলে একটু থামলো মাহির, তবে অপর ব্যক্তিকে কিছু বলতে দেওয়ার সুযোগ না দিয়ে নিজে সংশোধন করে বলল, শান্তির প্রসঙ্গ বাদ দে ভাই। এই প্রশ্নে অপর পক্ষের উত্তর হ্যাঁ হলে তা তোরা সইতে পারবি না। সেই শান্তি কেড়ে নেওয়ার ফোন দিয়ে আটতে আটতে একসময় নিজেরাই অশান্তিতে পড়ে যাবে। আচ্ছা বাদ দিলাম, এমনিতেও পুরনো জ্ঞান আর ভালো লাগে না। চল ভালো মন্দ খবর দে। শুনলাম বিট জিতে এলি। বলেই দুই হাত উঁচু করে গা মুসর দিল আবিদ। মাহির নিরুত্তর, পকেটে হাত গুজে নিরেট দাঁড়িয়ে আছে সে। আবিদ মাথা চুলকাতে চুলকাতে আবার ধরল, ভালোই, নানার বিশাল সাম্রাজ্যের কর্তা এখন তুই। রিজিক সবই রিজিকের খেলা ভাই। দুনিয়ায় কার পাতে কে ভাগ বসাবে তার কি ঠিক আছে? অবশ্য এভরি ক্রেডিট গোজ টু ইউ সিনিয়র, রাইট? মাহিরের শক্ত সোয়াল এবার চূড়ান্ত কাঠিন্য রূপ ধারণ করলো। চোখের সামনে ভেসে উঠলে একটা নিষ্পাপ সুশ্রী মুখচ্ছবি। চোখ দুটো বোঝা, নাকে তুলা গোজা, ঠোঁটের কোণে এক ফালি নুরানি হাসি। আপাদ মস্তক সারা কাঁপনে আবৃত। হাত দুটো আপনা আপনি মুষ্টিবদ্ধ হয়ে এলো মাহিরের। চোখের মণি দুটো চিকচিক করে উঠলে এক লহমায়। হাতের পেশিগুলো নিষ্পিস করছে সামনে দাঁড়ানো আগন্তুকের নাক মুখের উপর নকশা বদলে দিতে। কিন্তু মাহির নিজেকে সংযত করলো। উত্তেজনার চেয়ে এই মুহূর্তে স্থিতিশীলতা বেশি প্রয়োজন। কিন্তু জুনিয়র, একই দিনে দুইটা বিজয় একই জুড়িতে পড়ে না, জানিস তো? মাহির চোখের পলক না ফেলে জবাব দিল, না, এমন কোনো কন্ডিশন আমার জানা নেই সিনিয়র। আর যা জানা নেই তা বিশ্বাসেও নেই। তা ভালো, নিজের অকল্যাণের শর্ত বিশ্বাসে না রাখাই বুদ্ধিমানের কাজ। আবিদ এবার থুতনিতে আঙ্গুলের ডগা ঘষতে বেশ ভাবুক হওয়ার ভান করে বলল, না, আমি ভাবছি মন্ত্রীর কাছে তুই সারেন্ডার করবিটা কীভাবে? কি বলবি স্যার, আপনারা ন্যাংটা করে পিছে কুকুরের দৌড়ানি দিতে নামছিলাম, কিন্তু লাভ করতে পারিনি বিশেষ। মাঠে যে আপনি আস্ত নেকড়ে দল নামাই রাখছেন। কি নাম দিবি বলতো এই নেকড়েগুলোর? মরহুম অকপটে একবার বিড়বিড় করে উঠল মাহির।
আবিদের মুখের হাসির রেখাটা খানিকের জন্য মিলিয়ে গেল যেন। কান খাড়া করে সামনের দিকে একটু ঝুঁকে এলো সে। পাহাড়ি বাতাসের শোর শোর শব্দের মাঝে শব্দটা ঠিক পরিষ্কার হলো না তার কাছে। ব্রু কুচকে শুধালো, কিছু বললি নাকি? শুনতে পাইনি তো। কিসের মাই গ্যাগো মতন মিনমিন করছিস? আওয়াজ বাইর কর ভাই। মাহির এবার এক পা এগিয়ে গেল, স্বাভাবিক শীতল স্বরেই বলল, নাম দেবার আমি কে সিনিয়র? সে তো আপনাদের ফয়দাকারীরাই দিয়ে রেখেছে, তরফে তরফে দিয়ে রেখেছে। আমি বড় যে দুই একটা সম্মানসূচক বিশেষণ লাগাতে পারি আগে পিছে। এই না হলে জুনিয়র ভাই ব্রাদার সম্পর্কের লাইনে এসেছিস। তবে একটু খেয়াল রাখিস ভাই, বিশেষণগুলো যেন বেশি ভারী না হয়ে যায়। পাহাড়ের নির্জন উপত্যকায় পাশাপাশি গর্জে উঠল দুটো শক্তিশালী বাইকের ইঞ্জিন। আজ এই নিশীথের প্রহর আগ্নেয়গিরি বিস্ফোরণের অপেক্ষায় প্রহর গুনছে। আবিদ হেলমেটের গ্লাসটা অর্ধেক তুলে মাথা ঘুরিয়ে মাহিরের দিকে তাকালো, চোখে এক ক্রূর আত্মবিশ্বাস। বড় ভুল করলি তুই মাহির, জেনে বুঝি পরাজয়ের পথে পা বাড়ালি। এর চেয়ে ভালো হতো না যদি সেকেন্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করতি? দ্বিতীয়বারের মতো এই জন্য সুযোগটা হাতছাড়া করলি তুই। আফসোস। বলেই মুখ দিয়ে আফসোসের সসূচক শব্দ উচ্চারণ করল সে। মাহির স্থির দৃষ্টিতে সামনের হালকা কুয়াশাচ্ছন্ন পথের দিকে তাকিয়ে আছে, সেভাবেই থেকে বলল, সরি টু সে বড় ভাই, আপাত দৃষ্টিতে তোর এই অতি আত্মবিশ্বাস আর আত্ম অহংকার বোধ তোর পরাজয়ের পথের কারণ হয়ে দাঁড়ানোর অপেক্ষায়। এই আত্মবিশ্বাসের ফারকটা একটু নিচে হলে প্রতিপক্ষ আজ খুব বাজেভাবে হেরে যেত। কিন্তু তুই সুযোগকে কুড়াল বানিয়ে স্বেচ্ছায় কূপের সীমানায় পা এগিয়ে দিলি। তাহলে আফসোসটা এখানে কার? হঠাৎ এত টপিক্সের কথাবার্তা বলছিস যে? শোন, আত্মবিশ্বাস পায়ে হেঁটে হেঁটে আসে না, এটা চিনিয়ে অর্জন করতে হয়, যা আমি করেছি। রেসিং ট্র্যাকে পরপর 3 বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে এইটুকু আত্মবিশ্বাস না রাখলে আত্মবিশ্বাস নিজেই তার মর্যাদা হারাবে। মাহির মাথা ঘুরিয়ে কেমন করে যেন তাকালো আগন্তুকের পানে। কতক্ষণ সেভাবে তাকিয়ে থেকে পাহাড়ের গা ঘেঁষে বয়ে চলা শীতল বাতাসের মতোই শান্ত স্বরে প্রশ্ন করল, আমার প্রতি তোর কিসের ক্ষোভ আবিদ? কতগুলো। আমাকে দেখলে তোর রক্তের তাপমাত্রার ফারস সর্বোচ্চ কত মাত্রায় চড়ে? আবিদের চোখের মনি মুহূর্তের জন্য কুঁচকে গেল। সে দপদপ করতে করতে থাকা ইঞ্জিনটা একবার রিপ দিয়ে বলল, হঠাৎ কি বোঝাতে চাইছিস সেসব বলে? যা বোঝাতে চেয়েছি তুই তা বুঝেছিস। চল শুরু করা যাক। কথাটা শেষ করে মাহির হেলমেটের সিলটি নামিয়ে দিল। আবিদও আর কথা বাড়ালো না। মুহূর্তের সংঘর্ষের তীক্ষ্ণ শব্দ তুলে দুটো বাইক তীরের মতো ছুটে চলল পাহাড়ের আঁকাবাঁকা সংকীর্ণ পথ ধরে। পাহাড়ের সেই আঁকাবাঁকা সংকীর্ণ পথ ধরে শুরু হলো এক মরণপণ লড়াই। পাহাড়ের এক পাশে খাড়া দেয়াল, অন্য পাশে অতল খাদ। সামান্য একটু ভারসাম্য হারানো মানেই মৃত্যু। আবিদ যে এই মাঠে দক্ষ খেলোয়াড় তার প্রমাণ মিলল প্রথম কয়েক সেকেন্ডে। বাইকের ওপর তার নিয়ন্ত্রণ কোনো অতিমানবিক স্তরের। প্রতিটি মোড়ে একেবারে নিখুঁত কর্ণায়নিতে করছে সে। বারবার সুইং করে মাহিরের ওভারটেক করার সব রাস্তা বন্ধ করে দিচ্ছে। দুইটা ধানবী ইঞ্জিনের গগনবিদারী চিৎকার পাহাড়ের নিস্তরণ খান হয়ে যাচ্ছে। হেডলাইটের তীব্র আলোয় কুয়াশা ছিঁড়ে ধূমকেতুর মতো ছুটে চলেছে তারা। স্পিডোমিটারের কাঁটা 120 ছাড়িয়ে গেছে। পাহাড়ের ধারের বিপজ্জনক ভাগগুলো আবিদ অত্যন্ত কৌশলে মাহিরকে বারবার বাইরের দিকে ঠেলে দিচ্ছে। সেখানে একটু পা ফসকালে অতল খাদ। মাহির বুঝলো এভাবে আবিদকে হারানো অসম্ভব। রেসিং ট্র্যাকে আবিদ রাজা, এতে সন্দেহ নেই। কিন্তু এই অন্ধকার পাহাড়ি পথ শুধু রেসিং পয়েন্টে নয়, এটা ফাঁদ, মৃত্যু ফাঁদ। আর মাহির আজকে এই খেলায় জিততে আসেনি, খেলার শেষ দেখতে নেমেছে সে। তাদের সামনে একটা তীক্ষ্ণ ইউটার্ন, যেখানে রাস্তা প্রায় 180 ডিগ্রি ঘুরে গেছে। তার পাশ ঘেঁষেই অতল খাদ। আবিদ মোড় নেওয়ার জন্য গতি সামান্য কমালো, কেননা এখানকার এই তীব্র গতিতে মোড় না নিলে স্বাভাবিকভাবে বাইক ছিটকে যাবে। এদিকে মাহির এরই অপেক্ষায় ছিল। সেই গতি কমানোর বদলে জিয়ার ডাউন করে থ্রট বানিয়ে দিল পুরোটা। এখন তার বাইকটা আবিদের বাইকের একদম ঘেঁষে, সেই সাথে প্রচণ্ড স্পিডের জন্য মাহিরের বাইকের
ফুল রেস্ট রাস্তার পিসের সাথে ঘষে লেগে আগুনের ফুলকি ছুটছে। মাহিরের এমন অস্বাভাবিক রাইডিং দেখে আবিদ বিস্ময়ে মাথা ঘুরিয়ে এক লহমায় তাকালো মাহিরের দিকে। আর সেই সুযোগে মাহির তার বাইকটাকে আবিদের বাইকের উপর লেলিয়ে দিল। এরপর বাইকের পেছনের চাকাটা ইচ্ছাকৃতভাবে লক করে দিল, যেটাকে রাইডিংয়ের ভাষায় ভয়ানক ফিস্টেল বলে। আর ফিস্টেল করার সাথে সাথেই তার বাইকের পেছনের অংশটি প্রচণ্ড বেগে আবিদের সামনে ফোরকার হ্যান্ডেলে আঘাত করলো। রাইডিংয়ে প্রচণ্ড দক্ষ আবিদও এই অভাবনীয় আক্রমণের জন্য একদম তৈরি ছিল না। মোড়ের মাথায় বাইকের ভারসাম্য সবচাইতে নাজুক থাকে, আর সেখানে মাহিরের হঠাৎ ধাক্কাটা মোড়ের মতোই কাজ করলো। আবিদ কিছু বুঝে ওঠার ফুসরোটুকুও ফেল না। তার আগে ওর বাইকের সামনের চাকা মাটি ছেড়ে শূন্যে ভেসে উঠল। মুড়িয়া হয়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলো সে, কিন্তু তৎক্ষণাৎ মহাকর্ষ বল ডাক ফাটিয়েছে। মাহির তার বাইকটাতে অত্যন্ত কৌশলে খাদ থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে স্থির করে ফেলল। কিন্তু আবিদ আর পারল না, কেননা মাহির আগে থেকেই এমন কিছুর জন্য প্রস্তুত থাকলেও সে ছিল না। চোখের পলকে বাইকসহ আবিদ খাদের অন্ধকার গহ্বরে তলিয়ে গেল। কয়েক সেকেন্ডের কেবল পাহাড়ের ঘা বেড়ে হিচড়ে নামা দাতব পিণ্ডের সংঘর্ষে আর্তনাদ শোনা গেল। তারপর সব শান্ত, একেবারে নিস্তব্ধ। মাহির বাইক দাঁড় করিয়ে পাহাড়ের একদম কিনারায় এসে দাঁড়ালো। নিচের দিকটা অন্ধকার। এই খাদের গঠনটা একটু অদ্ভুত। নিচে নামতে গেলে প্রথমে একটা ঢালু জায়গা, তারপর অগভীর খাঁজের মতো একটা খাল, তারপর থেকে কিছুটা সরে অতলান্ত গভীর দ্বিতীয় আরেকটি খাল। মাহির নিচে তাকালো। ছাদের আলোয় প্রথম খালটাকে বাইকসহ আবিদের দেখা মিলল। ওপর থেকে ইঞ্জুরির গভীরতা বোঝা যাচ্ছে না, তবে বাইকের একটা হেডলাইট তখনও টিমটিম করে জ্বলছে। সেই ক্ষীণ আলোটুকু অনুসরণ করেই ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে মাহির সাবধানে পাহাড়ের খাঁজ ঘেঁষে নিচে নেমে গেল। আবিদের রক্তাক্ত নিহত দেহটার কাছে পৌঁছাতে মিনিট 10 মতো সময় লাগলো মাহিরের। মাথার ভাঙা হেলমেটটা সিটকে একপাশে পড়ে আছে। ভাঙা একটা টুকরো মাথার ডান কপালের টিটকে গেঁথে গেছে। কপাল আর মাথা পেটের রক্তের একটা গাঢ় ধারা গড়িয়ে জমাট বাঁধছে সবুজ ঘাসের উপর। ছেলেটা মরেনি, তবে চেতনার শেষ বিন্দু দিয়ে লড়াই করছে। ভেতর থেকে গোংড়ানোর মতো একটা মৃদু আওয়াজ ভেসে আসছে। আহা, এত শ্রুতিমধুর কেন তা? মাহির কোনো প্রকার তাড়াহুড়ো করল না। ঠান্ডা মস্তিষ্কে পকেট থেকে দুটো গ্লাভস বের করে ধীরে সুস্থে সেগুলো 2 হাতে লাগিয়ে নিল। এরপর নিচু আবিদের পকেটে হাতড়ে ওর ফোনটা বের করলো। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঘাটাঘাটি করলো তাতে। কাঙ্ক্ষিত কাজ শেষ করে ফোনটা আবার আবিদের পকেটে রেখে দিল মাহির। তারপর ওর পাশে হাঁটু গেড়ে বসলো। প্রায় অবচেতন আবিরের রক্তমাখা গাল ছাপড়ায় মাথাটা নিজের দিকে ঘুরিয়ে নিল। অত্যন্ত শান্ত স্বরে বলল, খেলার মাঠে জেতার জন্য পূর্ব অভিজ্ঞতার চেয়েও যেটা বেশি দরকার সেটা হলো জেদ, বড় ভাই। আর সেই জেদের আসল উৎপত্তি হয় ক্ষোভ থেকে। এবার বুঝলি তো এই বুকে তোদের প্রতি ক্ষোভের পারদটা কোন লেভেলে গিয়ে পৌঁছেছে? শেষের বাক্যটা বুকের মাঝখানে 2 আঙ্গুল চেপে ধরে বলল মাহির। আধবোঝা চোখে আবিদ মাহিরের অস্পষ্ট অবয়বটা দেখার চেষ্টা করলো। হাতের আঙ্গুলগুলো সামান্য নড়ছে তার। কালচে ঠোঁট দুটো খুব করে কিছু বলার চেষ্টা করছে। অবশেষে এক বিন্দু শক্তি সঞ্চয় করে সফল হলো, কিন্তু তাই স্পষ্ট নয়। মাহির কৌতূহলী হলো শেষ কথাটি শোনার জন্য। সে মাথা নামিয়ে নিজের কান আবিদের রক্তাক্ত মুখের খুব কাছে নিয়ে গেল। আর রাফ, আমার বাবা, আমার আরাফ। এরপর আর কিছু বোঝা গেল না। মাহির মাথা তুলে তাকালো আবিদের অসহায় মুখের তীক্ষ্ণ স্বরে বলল, তোর ছেলে, তোর সন্তান, খুব আদরের, কলিজার টুকরো, তাই না? মৃত্যুর এই শেষ প্রান্তে দাঁড়িয়ে তুই খোদাকেও পর্যন্ত ভুলে গেলি। কেবল তাকেই মনে পড়লো। রক্তের টান আজ এত বড় হয়ে দেখা দিল। অথচ সেই তোরাই তো কত বাবার বুক খালি করেছিস। কত শত আরাফ তাদের বাবার কাছে ফেরার জন্য কাঁদতে কাঁদতে তোদের অন্ধকার জালের অতলে হারিয়ে গেছে। একবারও তাদের কথা ভেবেছিস কখনো? কচি মনের আহাজারিগুলো একবারের জন্য কি তোদের কানে পৌঁছেছে? পারেনি। একবারও মনে হয়নি সেই পিতৃ বক্ষগুলো তোর মতোই এভাবে সহস্র টুকরো হয়ে ছিঁড়ে গিয়েছিল?
নাকি পৃথিবীটা কেবল তোদের মতো জানোয়ারদের জন্যই, কেবল তোদের সন্তানই সন্তান আর অন্যদের বুকের ধন স্রেফ পথের ধুলো। মাহির একটু থামলো, গলার স্বর এবার একটু নিচু হয়ে এলো তার, অথচ সেই শান্ত স্বরে আবিদের যন্ত্রণাকে আরও বহুগুণ বাড়িয়ে দিল যেন। খুব কষ্ট হচ্ছে তাই না? রক্তের এই বিচ্ছেদটা আজ কিছুতেই মন থেকে মেনে নিতে পারছে না। ছেলের মুখটা শেষবারের মতো একবার দেখবার জন্য বুকটা ফেটে চুচির হয়ে যাচ্ছে। ভাব আবিদ, সেই যন্ত্রণার কথাগুলো শেষবারের মতো ভাব। তোকে আমি 2 মিনিট সময় দিলাম, সমস্ত কল্পনা দিয়ে মন ভরে ভেবে দেখ নে তোর কলিজার টুকরোকে, ওর হাসিটা মনে কর, ওর চঞ্চলতা মনে কর, কারণ এরপর আর কোনো দিন সেই সুযোগ তুই পাবি না। ভাব, আজ তোর থেকে কি কেড়ে নিল? আবিদের নিস্তেজ শরীরটা এবার একবার মুসর দিয়ে উঠল, আরও অস্থির হয়ে উঠল সে। ভেতর থেকে আসা অমানবিক যন্ত্রণায় হাতের আঙ্গুলগুলো মাটির ঘাস খামছে ধরছে, নখ দিয়ে মাটি খুঁড়ে ফেলছে সে। মৃত্যুর হিমশীতল নীরবতাকে ছাপিয়ে কণ্ঠনালী থেকে একটা গড়গড়ে আওয়াজ বেরিয়ে আসছে তার। আরও কিছু বলতে চায় সে, হয়তো কোনো শেষ মিনতি, কিন্তু তার শোনার জন্য কেউ নেই। জীবনের এই অন্তিম ক্ষণে কোথাও কেউ নেই। শেষের বাক্যটা বুকের মাঝখানে 2 আঙ্গুল চেপে ধরে বলল মাহির। আধবোঝা চোখে আবিদ মাহিরের অস্পষ্ট অবয়বটা দেখার চেষ্টা করলো। হাতের আঙ্গুলগুলো সামান্য নড়ছে তার। কালচে ঠোঁট দিতে অস্ফুট স্বরে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু শব্দ বেরোলো না। মাহির দাঁড়িয়ে গেল। আশেপাশে চোখ দিতে মাঝারি সাইজের পাথুরে মাটির শক্ত ঢেলার উপর। ঠিক পাথর নয় এটা, কিন্তু রোদে পুড়ে পাথরের মতোই কঠিন হয়ে উঠেছে বাংলাদেশের পাহাড়গুলো যেমন হয়। মাহির এগিয়ে গিয়ে দলাটা হাতে তুলে নিল, ওজনটা পরখ করে দেখলো একবার, তারপর আস্তে ধীর পায়ে আবার আবিদের নিথর দেহের পাশে এসে দাঁড়ালো। আবিরের চোখের মনি স্থির হয়ে আসছে। মাহির সেদিকে তাকিয়ে শেষবারের মতো বলল, আলবিদা সিনিয়র, যদিও এখনো অনেক হিসাব বাকি থেকে গেল, তবে তথাকথিত মানুষ হয়ে যখন জন্মেছিস, বাকিটা নহে হাসরের মাঠেই আদায় হবে। কথাটা শেষ করে আর কোনো দিকে তাকালো না মাহির। সময় নিল না এক মুহূর্ত। অবলীলায় 2 হাতের শক্ত দলাটা উঁচিয়ে ধরল। প্রথম আঘাতটা করলো আবিদের কপালের মাঝখান বরাবর। মট করে হাড় ভাঙার একটা বীভৎস শব্দ বিসর্জন নির্জন ফান্তর প্রতিধ্বনিত হলো। মাহির থামনলা। তার ভেতরে থাকা বহু বছরের ক্ষোভের একাংশ আজ মুক্তি পাচ্ছে। দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার উন্মাতের মতো আঘাত করে চলল সে। এক পর্যায়ে মাথার খুলি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। শেষমেশ মাহির থামল, গভীর একটা শ্বাস টেনে নিল সে। ততক্ষণে আবিদের হাত পা মোছা বন্ধ হয়ে গেছে। দেহ পুরোপুরি নিস্তেজ থাকার কারণ বিকৃত হয়ে গেছে। রক্তের সাথে সাদাটে মগজও এবার বেরিয়ে এসেছে। রক্তের কয়েকটা ছিটে এসে লেগেছে মাহিরের গ্লাভস পরা হাতে আর পরনের স্যুটের বিভিন্ন স্থানে, তবে তা কালো হওয়ার দরুন সেই দাগ চোখে দৃশ্যমান হচ্ছে না। হাতের ডিলাটা নিচের খাদে ছুড়ে দিল মাহির, তারপর অবলীলায় তার বুটজুতো পরিহিত ডান পা দিয়ে নিথর দেহটাকে সামনের দিকে সজোরে একটা ধাক্কা দিল। দেহটা গড়িয়ে নিচের অতল গহ্বরের দিকে চলে গেল। কয়েক সেকেন্ডের পৈশাচিক নীরবতা, তারপর অনেক নিচে একটা পতনের শব্দ। এই গভীরতম খাদে মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর পরিণতি অনিবার্য, তাতে কোনো সন্দেহ নেই। মাহির গ্লাভ জোড়া খুলে পকেটে ঢুকিয়ে রাখলো। পায়ের কাছে আধভাঙা বাইকটা পড়ে আছে, সেদিক থেকে চোখ সরিয়ে নিচের গহীন অন্ধকারের দিকে নিষ্প্রহ তাকিয়ে একবার বিড়বিড় করে উঠল সে, বলেছিলাম না, বাপকেও ছাড়ে না, ছাড়বে না, তোদেরও ছাড়বে না, তোদের বাপকেও ছাড়বে না। কিন্তু আফসোস, অকালে নিজের করুণ মৃত্যু হাতির ইশারায় নিজেই ডেকে আনলি তুই। ওপারে গিয়ে নিজের এই আত্মবিশ্বাস আর অহংকারের বড়াই দেখাস, খোদা বাস দেখিয়ে দিবে। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।